বাসুদেব বাড়ি ফিরে আসছিল। রাতের বেলা নিজের সমস্ত কাজ সেরে তার বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যায়। তাই বলেই সে সাইকেলটা সঙ্গে করে রেখেছে। কিন্তু মল্লিকদের বাড়িটার কাছাকাছি আসতেই মনে হলো যেন বাড়ির ভেতর থেকে একসঙ্গে কাদের চিৎকার শোনা যাচ্ছে। বাসুদেব একটু চিন্তায় পড়ে গেল। এত রাতে ওদের বাড়ির ভেতর থেকে চিৎকার চেঁচামেচি কেন শোনা যাচ্ছে? সাইকেলটা কোনো রকমে রেখে তাড়াতাড়ি দরজার কাছে এসে দাঁড়াতে বাসুদেব যা দেখতে পেল তাতে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। মল্লিকদের বাড়ির বাইরের গেটটা খোলা। ভেতরের প্রশস্ত ফাঁকা জায়গাটার উপর এখন মশাল জ্বালা রয়েছে। আর সেই মশালের আলোতে বাসুদেব দেখতে পায় যে কতগুলো লোক তাদের বড় বড় লাঠির সরকি এই আধো অন্ধকারের মধ্যে মল্লিকদের বড়বাবুকে ওরা শক্ত হাতে ধরে রয়েছে। ওদের মধ্যে একজন বলল, এখনো বলছি ভালোয় ভালোয় বল কোথায় রয়েছে সেই সিন্দুকের চাবি, না হলে তোদের সব কটাকে খুন করে তারপর সিন্দুকের চাবি নিয়ে যাব। আমার বাড়ির সবাইকে মেরে ফেল, তবু সিন্দুকের চাবি আমি তোকে দেব না। সেটা কোথায় আছে তাও বলবো না। এত বড় সাহস তোর, আমার মুখের উপরে আবার কথা বলছিস? এই তোরা কে আছিস রে? ওকে উল্টো করে ঝুলিয়ে ফেল, আর তারপরে ভালো করে দড়িতে ঝুলিয়ে ওর শরীরটাকে আস্তে আস্তে নামিয়ে দে। কথাটা শুনেই বাসুদেব বুঝতে পেরেছিল মল্লিক বাড়িতে ডাকাত পড়েছে। এমনিতে মল্লিক বাড়িটা একটু বাইরের দিকে, গ্রামের একদম শেষে, তাই এখানকার চিৎকার চেঁচামেচি গ্রামের লোকেদের কান পর্যন্ত গিয়ে পৌঁছবে না। বাসুদেব সাইকেলটা নিয়ে এগোতে যাবে এমন সময় ভেতর থেকে কে যেন চিৎকার করে ওঠে, সর্দার, এ কে যেন একটা সাইকেল নিয়ে যাচ্ছে বলে মনে হলো না? তাড়াতাড়ি আয় দেখি। সর্বনাশ, বোধহয় ওরা আমায় দেখতে পেয়েছে। তাড়াতাড়ি সাইকেল নিয়ে গ্রামে গিয়ে ঢুকতে হবে, না হলে কিছুতেই ওদের হাত থেকে বাঁচতে পারবো না। বাসুদেব পেছনের দিকে তাকিয়ে দেখতে পেল সত্যি সত্যি লোকগুলো ছুটে আসছে তার দিকে। তাদের হাতে এই আলো আঁধারিতে ছোড়াগুলো চকচক করছে। একজনের হাতে মশাল ছিল। সেই কালো কালো দৈত্যের মতো চেহারা লোকগুলো ছুটে আসছে সেই দিকেই। বাসুদেব দ্রুত সাইকেল চালাচ্ছিল। বাসুদেব চিৎকার করে বলল, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, মল্লিকদের বাড়িতে ডাকাত পড়েছে। কিন্তু বাসুদেব খেয়াল করল না যে সে চিৎকার শুরু করার পরপরই পেছনে ছুটে আসতে থাকা ডাকাতগুলো থেমে গেল। তার পরিবর্তে তারা উল্টো দিকে ছুটে গিয়ে ঢুকলো সেই মল্লিক বাড়িতে। বাসুদেব সাইকেল চালাতে চালাতে হুড়মুড় করে এসে গ্রামের প্রথম বাড়িটার কাছে সাইকেল থেকে পড়তে সেখান থেকে বেরিয়ে এলো। লোকজনকে বাসুদেব কোনো রকমে বলল, তোমরা তাড়াতাড়ি এক্ষুনি লোকজন লাঠি সোটা নিয়ে মল্লিকদের বাড়িতে চলো। ও বাড়িতে ডাকাত পড়েছে। মল্লিকদের বড় বাবুকে ডাকাতরা ধরে রেখেছে দেখলাম। তাড়াতাড়ি যেতে না পারলে কিছু একটা বিপদ হয়ে যাবে। বাসুদেব হাঁপাচ্ছিল। হাঁপানোরই কথা। এমন একটা দৃশ্য দেখে কেউ কি আর স্বাভাবিক থাকতে পারে? তার বারবার মল্লিক বাড়িদের বড়বাবুর কথা মনে পড়ছিল। বড়বাবুর দুটো চোখ যেন তার দিকেই তাকিয়েছিল। মনে হয় বড়বাবু তাকে দেখেছিল। তাহলে কি তার ওপর ভরসা করেই বড়বাবু অপেক্ষা করে আছে? বাসুদেব আর পারল না। কাছাকাছি থাকা একটা লাঠি হাতে তুলে নিল। ততক্ষণে গ্রামের লোকেরা দল বেঁধে এগোতে শুরু করেছে মল্লিক বাড়ির দিকে। তোরা ঠিক বলেছিস বেটা, গ্রামে গিয়ে খবর দিলে কিন্তু লোকজন এক্ষুনি আসতে শুরু করবে। আর দেরি করা ঠিক হবে না। চল চল, এক্ষুনি বেটাকে খুন করে দি। কিন্তু এই সিন্দুকের কথা তো কিছুই জানা গেল না। সে কথা না হয় পরে জেনে নেব, বেটাকে আগে খুন কর। ওই যে শুনতে পাচ্ছিস না, গ্রামের লোকজন চিৎকার করছে রে। বড়বাবু যেন এটার জন্যই অপেক্ষা করছিল। দুই ডাকাত ততক্ষণে তাকে দুপাশ থেকে ধরে রয়েছে ডাকাত সর্দারের মুখের দিকে তাকিয়ে। তারপর সে বলল,
একবার গ্রামের লোকেরা চলে আসুক, তারপর তোরা কি করিস সেটা আমিও দেখব। আমার বাড়ির লোকেরা এখন বাড়িতে নেই, এই সুযোগে তুই এখানে এসেছিস। যদি আমার লোক জেগে থাকতো তাহলে তাহলে তোদের গোটা দলটাকে ভেঙে গুড়িয়ে দিতাম, বুঝলি? ডাকাত সর্দার আগে কাঁপতে কাঁপতে তার হাতের লম্বা ছোরাটা বসিয়ে দিল বড়বাবুর কাঁধের কাছে। রক্ত ছিটকে এলো। তোর লোকেদের কিভাবে মারতে হয় সে কথা আমার ভালো করে জানা আছে। এখনো তোর কাছে সময় আছে, কিন্তু এই বল, না হলে ছোঁড়াটা দিয়ে তোর কিন্তু মাথাটা একেবারে ঘাড় থেকে আলাদা করে দেবো। বড়বাবুর যেন কিছুই হয়নি। গ্রামের লোকদের জটলা মল্লিক বাড়ির প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। যে দুজন ডাকাত দরজার কাছে পাহারায় ছিল তারা লোহার গেট বন্ধ করে ফেলল তাড়াতাড়ি। আর সময় নেই, বাড়ির পেছনের দিক দিয়ে পালাতে হবে। তার আগে তার ছোঁড়াটা মাথার উপরে নেমে এলো বড়বাবুর গলা বরাবর। একটা আর্ত চিৎকার করে তার কাটা মাথাটা লুটিয়ে পড়ল পথের ওপরে। ততক্ষণে গ্রামের লোক লোহার দরজা প্রায় ভেঙে ভেতরে ঢুকতে শুরু করেছে। তবে মশালের আলোতে মাটির উপরে পড়ে থাকা বড়বাবুর দেহ আর কাটা মাথাটা দেখে পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে রইল ওরা কিছুক্ষণ। এতক্ষণে একটানা কথা বলে বৃদ্ধ বাসুদেব তার কথা শেষ করল। যতক্ষণ বৃদ্ধ বাসুদেব কথাগুলো বলে চলছিল ততক্ষণ তার সামনে বসে থাকা দুজন তার কপালের একপাশে ফুলে ওঠা এবং সামান্য লম্বাটে একটা অদ্ভুত ক্ষতের দাগের দিকে তাকিয়েছিল। সেটা লক্ষ্য করে বৃদ্ধ বাসুদেব সামান্য হেসে উঠে বলল, নিজের চোখে আমি দেখেছি। বড়বাবুর কাটা মাথাটা তখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে, শরীরটা যেন ঠক ঠক করে কাঁপছে তখনও। সে দৃশ্য চোখে দেখতে না পেরে দুহাতে চোখ ঢেকে ফেলেছিলাম। বৃদ্ধ বাসুদেবের মুখে এতক্ষণ ধরে কথাগুলো শুনে চলছিল গ্রামের আসা দুজন মানুষ। তাদের মধ্যে একজন কমলাকান্ত আর অন্যজন শশীভূষণ। দুজনেই এই গ্রামে এসেছে হাতে কলমে চাষের কাজ শেখানোর জন্য। সেই সূত্রেই বাসুদেবের ঘরেই সন্ধেবেলা তাদের বসে থাকার কথা শুনে চলেছিল। এবার কমলাকান্ত বলল, তার মানে আপনি বলতে চাইছেন ওই বাড়িটার সঙ্গে এমন একটা ইতিহাস জড়িয়ে রয়েছে যে তারপরে ওই বাড়িটায় আর লোকজনই যায় না, বলে যে সেখানে একটা অপবাদ রয়েছে। ওই ঘটনার পরে মল্লিক বাড়ির বাকি লোকেরা ফিরে এসেছিল। তারপরে ওই যেমন হয় আর কি, এ সমস্ত ব্যাপার মিটতে অনেকটা সময় লেগেছিল। দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়। তবে মল্লিক বাড়িতে এরপরে আর কেউ থাকতে পারে না। আলো আঁধারিতে লোকজন নানা রকম ছায়া মূর্তি দেখতে পায়। মল্লিকদের তো আর সম্পত্তির অভাব ছিল না। এই গ্রাম ছাড়াও আশেপাশের আরও গ্রামে আরও বাড়িঘর ছিল তাদের। লোকেরা ছড়িয়ে ছিটিয়ে সেখানে চলে যায়। তাছাড়া বড়বাবুর একমাত্র ছেলে ছিল, তার স্ত্রী ছিল এবং ছেলের বউ ছিল এবং ছিল কাজের লোক। কিন্তু বাড়িটা তো ফাঁকাই পড়ে থাকলো। গ্রামের লোকেরা সেই বাড়িতে ঢোকার কোনো চেষ্টা করেনি? মানে শুনেছি গ্রামের দিকে এমন পাকা বাড়ি পড়ে থাকলে নাকি ওই লোকজন এসে জিনিসপত্র এমনকি ঘরের দেওয়ালের ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। বৃদ্ধ বাসুদেব এই কথা শুনে সামান্য হেসে উঠল। তারপর একপাশে রাখা হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিয়ে বলল, মল্লিক বাড়ির সাথে অন্যান্য বাড়ির কথা গুলিয়ে ফেললে হবে না তো বাবুরা। তোমরা শহর থেকে এসেছো, শহরে এমন অনেক কিছু হয়ে থাকে, কিন্তু এ হলো গ্রাম ঘরঘণ্টিপুর। গ্রামের মল্লিকদের বাড়ির কথা আশেপাশে অনেক গ্রামের লোকেরা জানে। এই বাড়িতে জিনিস তুলে আনা তো দূরের কথা, বাড়িতে পা দেওয়ার মতো সাহস করতে পারে না কেউ। বাসুদেবের কথাগুলো শুনে ওরা
কৌতূহলী হয়েছিল ঠিকই, কিন্তু ভয় পায়নি। আর বিশেষ করে এত বেশি কথা শুনে মনের ভিতর কেমন যেন একটা জেদ চাপতে শুরু করলো একটু একটু করে। কমলাকান্ত এবং শশীভূষণ দুজনেই একই চিন্তার মানুষ। চোখে চোখে ওরা ইশারা করতেই বাসুদেব বলল, দেখো, তোমরা গ্রামের চাষবাসের কাজ দেখবে বলে এসেছো, তাই তোমাদের আমি থাকতে দিয়েছি। রান্না বান্না, খাওয়া দাওয়া এসবের কোনো চিন্তা করবে না, সব কিছুর ব্যবস্থা আমিই করে দেব। কিন্তু ওই মল্লিকদের পুরনো বাড়ি থেকে একটু দূরে থেকো, বুঝলে? জায়গাটা সত্যি ভালো নয়। কমলাকান্ত আর শশীভূষণ মাথা নাড়াল। তারা বাসুদেবের কাছ থেকে উঠে পড়েছিল। তারপর বাসুদেব উঠে যেতে ওরা নিজের ঘরে চলে গেল। ওরা ঢুকলো ঠিক পাশের ঘরে। এটাই ওদের জন্য বরাদ্দ ঘর। বড় বিছানাতে শরীরটাকে সরিয়ে দিয়ে আরাম করতে করতে কমলাকান্ত বলল, বেশ ভালোই হলো, কি বলিস? গ্রামের কাজের সঙ্গে সঙ্গে একটা অন্য অভিজ্ঞতাও হবে। কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারলাম না, যদি ওই মল্লিকদের বড়বাবু ওই বাড়িতেই মারা গিয়ে থাকে, তাহলে সে নিজের লোকেদেরই ভয় দেখাবে কেন? আরে ধুর, তুই এসব কথা বিশ্বাস করিস নাকি? আমার তো মনে হয় ব্যাপারটা অন্য কিছু। গ্রামেরই কোনো ছেলে ওই বাড়িতে ঢুকে যায় কিংবা অন্য কাজকর্ম করে যাতে লোকজন ভয় পায়, তাই তারা এসব ছড়িয়ে দিয়েছে, বুঝলি? তবে এসব নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো। ভয়ের জন্য না হলেও অন্য কোনো কারণে হয়তো এমন একটা অবস্থা হয়ে আছে। আমার কিন্তু মনে হয় যে ব্যাপারটার মধ্যে কিছু একটা আছে। এই গ্রামে এতগুলো ভাঙা পুরনো বাড়ি রয়েছে, মানে সেইগুলো থাকতে শুধুমাত্র ওই বাড়িটাকে নিয়ে এত গল্প থাকবে কেন? আমি জানি না, কিন্তু এইসব বাড়িতে এমন গল্প থাকে। আমিও এমন একটা গল্প জানি। একবার আমাকে এমন একটা জায়গায় রাত কাটাতে হয়েছিল, আর সেখানে যে ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার হয়েছিল তার কোনো ব্যাখ্যা আজও আমার কাছে নেই। শশীভূষণ উঠে বসেছিল। কমলাকান্তের বিছানার এক পাশে আগে থেকেই বসেছিল। তারা দিন তিনেক থাকবে এই গ্রামে। এর মধ্যে চাষের একটা ধারণা আমাদের তৈরি করে নিয়ে যেতে হবে। দুজনেই এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছে, তার জন্য হাতে কলমে কাজ করতে হবে ওদের। এই ঘরঘণ্টিপুর গ্রামের কথা ওদের চেনাশোনা একজনই বলেছিল। ঘরঘণ্টিপুর এখনো পর্যন্ত গ্রাম। 3 দিনের মধ্যে চাষের একটা বেসিক অভিজ্ঞতা নিয়ে ওরা চলে যাবে এগ্রিকালচারের ব্যাপারে একটা কাজে। অবশ্য এখানে আসার পর একটা দিন কেটে গেছে। আর 2 দিন একজন চাষির সঙ্গে দেখা করে তার কাছ থেকে অনেক কিছুই জানাশোনা হয়েছে। তবে কাল সকালে হাতে কলমে সমস্ত কাজ দেখার কথা। পরশুদিন কিছু কাগজপত্র তৈরি করে তারপর একেবারে বেরিয়ে পড়া। কমলাকান্ত হেলান দিতে দিতে বলল, বল তাহলে, এই এখন তো আর ঘুম আসবে না। গ্রামের লোকেরা যে এত তাড়াতাড়ি কি করে ঘুমিয়ে পড়ে সেটাই তো বুঝতে পারি না। এখনকার কথা নয়, আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। একবার কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিলাম এক জঙ্গলে জায়গায়। জায়গাটার নাম নিউ দেবীপুর। রেলগাড়িতে গিয়ে তারপর সেখান থেকে ওই জঙ্গলে জায়গায় হেঁটে যেতে হয়। জঙ্গলের একদম শেষের দিকে আমাদের একটা তাঁবু খাটানো হয়েছিল। আমরা গন্তিতে মোট 6 জন ছিলাম। আমাদের তাঁবুতে 3 জন আর অন্য তাঁবুতে 3 জন। সন্ধ্যা পর্যন্ত সব কিছু ভালোভাবেই কাটলো, কিন্তু সন্ধ্যা হওয়ার পরেই অন্ধকার নামলে চারপাশটা যেন কেমন হয়ে আসতে লাগলো। আশপাশটা অদ্ভুত ভারী হয়ে আছে, ঠান্ডা হাওয়া মাঝে মাঝে দিচ্ছে। এদিকে সবাই জঙ্গলে রাতের বেলায় তাঁবু থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবো এমনটাই ঠিক হয়েছিল। কিন্তু তাঁবু থেকে বেরোতে গিয়ে বাধা পড়ল, পা মচকে গেল। 2 বন্ধু তাঁবু থেকে বেরোনোর পরে দুজনের মধ্যে একজনের বমি হতে লাগলো। তবে আর একজনের কিছু হলো না বটে, তবে সে কিন্তু ভয় পেয়ে গেল। অদ্ভুতভাবে বাকি 3 জনেরও কোনো না কোনো সমস্যা লেগেই রইল। তাই দেখে আমরা তাঁবুতেই রইলাম। আমার তাঁবুতে বাকি 2 জন যারা ছিল তাদের একজন দিগন্ত আর একজন জীবন। জীবন বললে, ব্যাপারটা কিন্তু আমার খুব একটা সুবিধা লাগছে না।
সারাদিন কিচ্ছু হলো না, অথচ তাঁবু থেকে বের হতে গিয়েই এমন বমি হয়ে গেল, কেউ তা বোঝাতে বেরোতে পারছে না, কেউ বুঝতেই পারছে না ব্যাপারটা যে কি। আজকের দিনটা না বেরোলেই তো হতো, বাকিটা কাল দেখা যাবে। তাছাড়া সকালে ঘুরে নেব, একটা রাত কিছু করে কাটিয়ে দিলেই তো হয়। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না, বারবার মনে হচ্ছে কিছু একটা আছে ওখানে। বেশ বুঝতে পারছিলাম কোনো কারণে সবাই ভয় পাচ্ছে, কিন্তু তাদের ভয় কাটাবার জন্য আমরা তাঁবু থেকে বেরিয়ে আগুন জ্বাললাম। আগুনের চারপাশে 6 জন বসে গল্প করতে লাগলাম। একসময় কি মনে হতে তাদের থেকে একটু উঠে ওই জঙ্গলের মধ্যে একবার এসে গেলাম। পায়ের মুচকে যাওয়া ভাবটা তখন কেটে গিয়েছে বেশ। আমার সঙ্গে জীবনও এসেছিল। দুজনে মিলে একপাশে ওই জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছি। এখন তো আর কিছু নেই। বেশ খানিকটা হেঁটে আসার পরে একটু দূরের দিকে আঙুল দেখিয়ে জীবন বলল, আরে এই এই ওইদিকে তাকিয়ে দেখ, ওই যে ওইদিকে একটা বাড়ি বলে যেন মনে হচ্ছে। তাই তো, কিন্তু এই জঙ্গলের শেষের দিকে কোনো বাড়ি আছে বলে তো শুনিনি। গিয়ে দেখে আসবে নাকি? রাতের বেলা আকাশে ফর্সা চাঁদের আলোয় এমন একটা বাড়ি থাকার ব্যাপারটা বড় অদ্ভুত কিছু, নয়তো এমন কিছু যেটা আসলেই নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জীবনের মুখে এমন অদ্ভুত কথা শুনে আমি কিন্তু অবাক হয়ে গেলাম। কি যে বলে না জীবন, ছেলেটা সবসময় ভীতু হয়েই রয়ে গেল। কোনো কিছুকে পাত্তা না দিয়ে তার হাতটা ধরেই সেই পথে আমি এগোতে লাগলাম। বাড়িটার দিকে বেশ খানিকটা এগোতেই বুঝতে পারলাম যে বাড়িটাকে দূর থেকে যতটা বড় বলে মনে হয়েছিল, আসলে কিন্তু তার চেয়েও বড়, বিরাট বড় একটা বাড়ি। ওপরে আর নিচের তলায় অনেকগুলো ঘরের দরজা, সব কটা খোলা থাকলেও কিংবা গেটের কোনো ব্যাপার নেই। হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে ফাঁকা মাঠের মতো জায়গাটায় বাড়ির কাছে এসে দাঁড়িয়েছি। তখন জীবন অবাক হয়ে বলল, হেই এই কে আছে ওখানে? কেউ আছে? কারা থাকে ও বাড়িতে? কথাগুলো জীবন গায়ে চিৎকার করে বলেছিল, যেন ওকেও বলা হলো। তার সঙ্গে বাড়িতে যদি কেউ থাকে তাকে বলা হবে, কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করে সেই বাড়িতে কাউকে কোথাও খুঁজে পাওয়া গেল না। অনেকক্ষণ গল্প বলছিল শশীভূষণ, কমলাকান্ত মন দিয়ে শুনে চলেছিল। ঘরের দরজা জানালা সব কিছুই বন্ধ, কিন্তু এমন সময় যেন মনে হলো ঘরের জানালাতে প্রচণ্ড একটা হাওয়ার ধাক্কা এসে পড়ল। কমলাকান্ত এবং শশীভূষণ দুজনেই চমকে উঠেছিল। শশীভূষণ উঠে গিয়ে জানালাটা খুলতেই বাইরে থেকে হাওয়ার ধাক্কা আবার এসে ঢুকলো ঘরের ভিতরে। শশীভূষণ হেসে বলল, আরে একটুতেই ভয় পেয়ে গিয়েছিলিস? আরে এটা তো শুধুমাত্র হাওয়ার ধাক্কা রে। এখানে রাতের বেলায় মাঝে মাঝে এমন প্রবল হাওয়া দেয়, তার জন্যই দরজায় জানলায় এমন শব্দ হয়। তবে যাই বলিস না কেন, এই ঘরঘণ্টিপুর গ্রামে সত্যি সত্যিই কিন্তু কিছু না কিছু থাকতে পারে। গ্রামটাই কেমন দেখছিস না? আরে অত চিন্তা করতে হবে না, তুই তারপর শোন যা বলছিলাম। বাড়িটাতে কেউ নেই। ব্যাপারটা নিশ্চিত হওয়ার পরে আমরা একতলায় উঠে এলাম। বিশাল বড় বারান্দা। বারান্দা পেরিয়ে একতলার ঘরের দরজাগুলোর সামনে এসে দেখি দরজা খোলা। জীবন প্রীতির সাথে করে বলল, আমার কিন্তু ব্যাপারটা মোটেই ভালো লাগছে না, কিছু একটা খারাপ হয়েছে, এমন কিছু একটা আছে যেটা আমরা ধরতে পারছি না। আমি পায়ে পায়ে এগিয়ে গিয়ে জীবনকে একটা ঘরের দরজার মধ্যে ঢুকতে বললাম। গোটা ঘরটা ফাঁকা, কোথাও কিছু নেই। দেওয়ালগুলো মস্ত বড় হয়ে যেন উপরের দিকে উঠে গিয়েছে। এমনকি ঘরে একটা জানালা পর্যন্ত নেই। দরজার দিকে ছুটে চলে আসতে যাব, এমন সময় কোত্থেকে একটা যেন বাচ্চার কান্নার শব্দ ভেসে এলো। তাকিয়ে দেখি ঘরের একপাশে মাটির উপরে বসে একটি বাচ্চা ছেলে একটা বল নিয়ে খেলতে খেলতে কেঁদেই চলেছে। তার থেকে একটু দূরেই একটা হ্যারিকেন রাখা। বাচ্চাটা একটু একটু কাঁদতে কাঁদতে ওই জ্বলতে থাকা হ্যারিকেনটার দিকে এগিয়ে যাচ্ছে। সর্বনাশ! তারপর? তারপর আর কি,
আমি ভাবলাম বাচ্চাটাকে ওই হ্যারিকেনের আগুন থেকে বাঁচাতে হবে যেভাবেই হোক। তাই দ্রুত এগিয়ে গিয়ে সেই বাচ্চাটার হাতটা হ্যারিকেনের আগুনের ভেতরের দিকে ঢুকে যাওয়ার আগেই ওটা ধরতে গেলাম। আর সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম কি প্রচণ্ড ঠান্ডা একটা হাতের উপরে আমি হাত রেখেছি। তবে তখনও বোঝা বাকি ছিল। মুহূর্তের মধ্যেই সেই বাচ্চা ছেলেটা আমার মুখের দিকে ঘুরে তাকালো, আর সঙ্গে সঙ্গে দেখলাম বাচ্চা ছেলে কোথায়, যার হাতটা আমি একটু আগে ধরেছি তার মুখের ভেতর দুটো কালো কুচকুচে চোখ, আর তার সাথেই অদ্ভুত রকম এক সারি ঝকঝকে লম্বা লম্বা দাঁত রয়েছে। মুখের ভেতরে সেই হাত দুটো যেতেই একটা ব্যাপার আবিষ্কার করলাম। দেখলাম ঘরের দরজা কখন যেন বন্ধ হয়ে গিয়েছে, আর ওই প্রচণ্ড শক্তির কাছে আমার হাত ছাড়িয়ে নেওয়ার মতো কোনো ক্ষমতাই নেই। কিন্তু তাই যদি হয় তাহলে জীবন কোথায় গেল? ঘরে ঢোকার সময় কি জীবন বাইরে ছিল? জীবনের কথা তখন আমার মাথায় ছিল না। কোনোভাবে সেই বিপদের হাত থেকে ছাড়া পেয়ে যখন দরজা খুলে বাইরে এলাম, তখন জীবনকে আশেপাশে কোথাও দেখলাম না। তার নাম ধরে ডাকতে যাব ভাবছি, এমন সময় একটা রক্ত জল করা আর্ত চিৎকার শব্দ শুনতে পেলাম। সেই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে আমি তাকালাম নিচের দিকে। অন্ধকার হয়ে এসেছে। এমন সময় মনে হলো জীবন ছাড়া বাকিদের গলাও শুনতে পাচ্ছি আমি। অনেকটা দূর থেকে যেন জীবন কি একটা বলছে। আমি তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসার পরেও একই কথা ভেবে চলেছি। এমন সময় বারান্দার একেবারে শেষ প্রান্তের দিকে খিলখিল করে একটা পৈশাচিক হাসির শব্দ শুনতে পেয়ে সেই দিকে তাকিয়ে দেখি অন্ধকারের মধ্যে কালো একটা ছায়া মূর্তি যেন আমার দিকে মাস্টার মতো এগিয়ে আসে। আমি কিছু বুঝে উঠবার আগেই সে যেন দ্রুত আমার কাছে এসে বলল, কে রে তুই? আমি কি উত্তর করব কিছুই বুঝতে পারলাম না। এমন অদ্ভুত কর্কশ গলার স্বর কোনো মানুষের হতেই পারে না। আমি তাকে কখনোই ভালো করে দেখতে পাচ্ছি না। বারান্দার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত অন্ধকার ছড়িয়ে রয়েছে। বাইরের দিকে জঙ্গল, সেই জঙ্গলের ভেতরের দিক থেকে কারা যেন এইদিকে হেঁটে আসছে বলে মনে হচ্ছিল। প্রাণপণে চিৎকার করব না অন্য কিছু করব আমি বুঝতে না পেরে ঝাঁপিয়ে পড়লাম সেই বারান্দা ছেড়ে নিচের দিকে। এই ছায়াটা যার হাত পা পর্যন্ত এসে দেওয়ালের অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। যেখানে গিয়ে পড়েছিলাম সেখানে ঘাস ছিল। একটু পরেই সেখান থেকে আমাকে এবং জীবনকে বাকিরা উদ্ধার করে নিয়ে গেল। তবে তারপরে আমি যা শুনেছিলাম তা কি বলবো। পরে শুনেছিলাম যে কাছে কি বলতো কি? কিন্তু যেখানে আমি আটকা পড়েছিলাম সেখানে নাকি এর আগেও এই জঙ্গলে ঘুরতে আসা অনেকের মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছে, বিশেষ করে রাতের বেলায়। আর আমি নাকি একা একা এই জঙ্গলের দিকে গিয়েছিলাম। আমার সঙ্গে নাকি জীবন যায়নি। সে আর আমি মিলে তাঁবু থেকে উঠে একটা গাছের তলা পর্যন্ত গিয়েছিলাম, তবে সেইখান থেকে জীবন একাই ফিরে এসেছে। তাহলে আমি কার সাথে ওই বাড়ি পর্যন্ত গিয়ে ঢুকেছিলাম সে কথা মনে করতে পারলাম না। তবে তখন আরও একটা ব্যাপার বাকি ছিল। সকালে সেই পথে গিয়ে গোটা জঙ্গল প্রায় খুঁজে ফেলার পরেও সেই বাড়িটা খুঁজে পাওয়া যায়নি। যেন মনে হয় কেউ এক রাতের জন্যই সেই বাড়িটা তৈরি করে দিয়েছিল। শশীভূষণের মুখে এমন একটা অদ্ভুত কথা শুনে কমলাকান্ত চুপ করে রইল। সে আর কিছু বলতে পারল না। এমনিতেই মল্লিকদের পুরনো বাড়িটা নিয়ে এত সমস্যা, তার উপর আবার এমনই একটা বাড়ির কথা শুনিয়ে দিয়ে গেল সে রাতে কমলাকান্ত কিংবা শশীভূষণ কারোরই ভালোভাবে ঘুম হলো না। ওই দিন সকালে ওরা চলে এলো সেই চাষের মাঠের কাছে, যেখানে হাতে কলমে চাষের কাজ শিখবে ওরা। রতিমোহন চাষি মানুষ, তার 7 পুরুষ জুড়ে চাষ করেই চলছে। তার কাছেই কমলাকান্ত এবং শশীভূষণের আসার কথা ছিল। সূর্য আকাশে দেখা দিতে না দিতেই রতিমোহন মাঠে চলে আসে। আজও তাই এসেছিল।
একটু পরে যখন কমলাকান্ত আর শশীভূষণ তার কাছে গিয়েছিল, রথিমোহন কিন্তু মনে মনে বেশ খুশি হলো। প্রথমত বাসুদেব তার নাম বলেছে, তাছাড়া ওদের চাষের কাজ হতে পারে, তবে কাজটা দেখালে যাওয়ার আগে কিছু টাকা দিয়ে যাওয়ার কথাও হয়েছে। উৎসাহের সঙ্গে তাই রথিমোহন ওদের বীজ বোনা দেখতে লাগলো। নতুন ঘাসের ধানের চাষ শুরু করতে হবে তো একসঙ্গে দুই কাজই হয়ে যাবে। শশীকান্ত বলল, মোহনবাবু, এই মল্লিকদের পুরনো বাড়ি নিয়ে যে গল্পটা ছড়িয়ে রয়েছে সে ব্যাপারে আপনার কি মতামত? সত্যি আছে মানে ওই বাড়িতে সত্যি সত্যি খারাপ কিছু আছে। আর শুধু এটা কথা নয়, এর আগে অনেকেই বাড়িতে গিয়ে দেখেছে। যারা গেছে তারা কিন্তু আর ফিরে আসেনি। তোমরা হয়ে গিয়ে শহরের ছেলে, তোমাদের যদি কোনো বিপদ হয়, দেখে বুঝে যা করার করো। না না, আমাদের কোনো বিপদ হবে না। আমরা তো এসেছি শুধুমাত্র আমাদের কাজের জন্য, আর কিছুই নয়। ওই পুরনো বাড়িটার ব্যাপারে যেটুকু জেনেছি তা যথেষ্ট নয়। ওর ব্যাপারেই আরও অনেক কিছুই জানতে চাইছি আর কি। কমলাকান্তের কথায় রথিমোহন মুখ তুলে তাকায়, তারপর বলল, বাসুদেব নিজের চোখেই তো সব কিছু দেখেছিল। তা তোমরা যখন তার বাড়িতে আসো তাহলে নিশ্চয়ই তার কাছে সব শুনেছ। তার চেয়ে আমি তো বেশি বলতে পারি না, তবে এটুকু বলতে পারি, আমাদের এই ঘরঘণ্টিপুর গ্রামের সব থেকে ভয়ঙ্কর জায়গা যদি কিছু থেকে থাকে তাহলে ওই বাড়িটা। এমনিতে কোনো কিছুই হয় না, কিন্তু রাতের বেলা ওখানে গেলে যে কি বিপদ হতে পারে তা তোমরা ধারণা পর্যন্ত করতে পারছো না। শশীকান্ত এবং কমলাকান্ত অবাক হচ্ছিল বারবার। সেই একই কথা কেন সবাই বলছে? তারা আর কিছু বলল না, মন দিয়ে চাষের কাজ দেখে নিল। তবে মনে মনে ঠিক করলো মল্লিকদের পুরনো বাড়িতে একবার গিয়ে দেখে আসা দরকার। কি এমন রয়েছে সেখানে যার জন্য আজকে এমন একটা ব্যাপার ঘটছে? মনের কৌতূহল মানুষকে বিপদ পর্যন্ত নিয়ে যায়। এমনটাই হলো কমলাকান্ত আর শশীভূষণের। তাদের মনের কৌতূহল নিয়ে গেল বিপদ পর্যন্ত। সেদিন রাতের বেলায় যে ওদের জীবনে এমনভাবে বদল হয়ে যাবে সেই কথা ওরা নিজেরা বোধহয় ভাবতে পারেনি। তোমরা কালকের দিনটা থেকে তারপরে তো চলে যাবে। এখন থেকে গ্রামের কারুর কাছ থেকে মল্লিকদের পুরনো বাড়ির কথা শুনতে যেও না। তবে একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এখানে মারা পড়েছিল যারা, মানে সেখানে কি মল্লিক বাড়ির বড়বাবুই ছিলেন নাকি তার সাথে অন্য কেউ ছিল? মল্লিকদের বড়বাবু ওখানে মারা পড়ে, আর তারপরে আরও কত লোক ওখানে মারা পড়েছে। ঘরঘণ্টিপুরের লোক শেষ কবে মারা গিয়েছে ওই বাড়িতে? মৃতদেহ কি বাড়ির ভেতরেই পাওয়া গিয়েছে? বাসুদেব চুপচাপ যেন মনে করার চেষ্টা করতে লাগলেন। এই তো বছরখানেক আগেরই কথা। সেদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তেমন বৃষ্টির মধ্যেই তো লোকটাকে দেখতে পেয়েছিল বাসুদেব। কতবার করে বারণ করেছিল, কিন্তু কিচ্ছু শুনতে চাইল না। আর তারপরে যা হলো তার সব কিছুই তো সে জানে। একটা দীর্ঘশ্বাস ফেলে বাসুদেব আস্তে আস্তে বলল, বছরখানেক আগে মারা গিয়েছিল একজন, তোমাদের মতোই শহর থেকে এসেছিল। তখন আমি কতবার করে বললাম, আমার কথা শুনলো না। ওই বাড়িতে কি আছে সে কথা আসলে কেউ জানে না। ওই বাড়িতে গেলে যে মরতে হবে সে কথা সবাই ভালো করেই জানে। তোমরা দেরি করো না, শুয়ে পড়ো। কি কথা অন্য এক সময় বলবো না হয়। হঠাৎ করে এমন কি হলো যে বাসুদেব কথা বলতে রাজি হলো না? সন্ধে হয়ে গেছে, বাইরে অন্ধকার নামতে শুরু করেছে। ওরা আর কিছু না বলে যে যার নিজের ঘরে চলে যেতে বাসুদেব মনে মনে ভাবতে লাগলো 1 বছর আগে ঘটে যাওয়া ঠিক সেই কথাটা। এইগুলো ওদের বলা যাবে না, ওরা ভয় পেয়ে যাবে। কালকে তো ওরা এমনিতেই চলে যাবে, তার আগে শুধু শুধু থাক না।
বাড়িটার সামনে এসে দাঁড়াতেই শশীভূষণ একবার কেমন যেন অদূর চোখে তাকালো। বাড়িটার সমস্ত লোহার গেটটা একপাশে ভেঙে পড়েছে। উঁচু পাঁচিল একসময় শক্ত হয়ে দাঁড়িয়ে বাড়িটাকে পাহারা দিত বটে, কিন্তু এখন কেমন যেন এখানে ওখানে ভেঙে নিজের শক্তি হারিয়েছে। চাঁদের আলোতে বাড়িটাকে অস্পষ্ট বলে মনে হলেও বাড়িটা কিন্তু ভেঙে চুরে যায়নি খুব বেশি, পরিষ্কার এবং গোটাসোটাই রয়েছে। একতলার দিকে ভেতরে ঢোকার দরজার একটা পাল্লা খোলা। কমলাকান্তি বলল, এই গ্রামের সমস্ত লোকেদের কথা অমান্য করে মানে এমনভাবে এখানে আসাটা কি ঠিক হলো? মানে যতই হোক না কেন এটা গ্রামের বাড়ি, আর এই ঘরঘণ্টিপুর গ্রামে যে কোনো একটা খারাপ ব্যাপার আছে সেটা গ্রামে পা দেওয়ার পর থেকেই আমাদের মনে হয়েছিল। কিন্তু এই বাড়িতে না গিয়ে যদি চলে যাই তাহলেও নিজেদের মনে একটা খেদ থেকে যেত। শোন, তুই একটা কাজ কর, তুই বাইরেই থাক, আমি বরং একাই ঢুকি ভেতরে ঢুকে দেখে আসি কোথায় কি লুকিয়ে রয়েছে, তারপরে না হয় তোকে নিয়ে ফিরে যাব। ভয় পেলে বাড়ির ভেতরে ঢুকতে হবে না। এমনিতে কমলাকান্তি ভীতু হলেও এখন কথাগুলো শুনে তার কেমন যেন রাগ হলো। তো সে নিজেও ভেতরে ঢুকবে বলে ঠিক করলো। বড় উঠোন পেরিয়ে বারান্দার উপরে ওঠে। তারপর সেখান থেকে ভেতরের দিকে ঢুকে আসা রাস্তা। কমলাকান্তির মনে হলো কেউ যেন তাকে দেখছে। ডান দিক, বাঁ দিক, পেছনে, সামনে, কোনো দিক দিয়েই নয়, যেন উপর দিয়ে, যেন মাথার ওপরে কেউ একটা ঝুলে রয়েছে। সে একভাবে তাকিয়ে রয়েছে কমলাকান্তের দিকে, আর তার গোটা শরীরটা মাঝে মাঝে যেন কেঁপে কেঁপে উঠছে। ব্যাপারটা বুঝতে পেরেই কমলাকান্তি ঝট করে মুখ তুলে তাকালো। না, কোথাও তো কিছু নেই, শুধু একটু ঝুল ঝুলে রয়েছে। মাথার উপরে তো আর কোথাও কিছু নেই। কমলাকান্তি তাকে দেখলেও শশীভূষণ ভেতরে ঢুকে পড়েছে। ভেতরে ঢুকতেই একটা প্রচণ্ড হাওয়া যেন ওদের দুজনকে ধাক্কা দিয়ে বাইরের দিকে বের করে দেওয়ার চেষ্টা করলো। একসঙ্গে প্রচণ্ড ধাক্কা, কিন্তু ওরা ঘাবড়ে গেল না। বন্ধ ঘরের ভিতর থেকে অনেক সময় বিপদ আসতে পারে। তারপরে ঘরের ভেতরের দিকে চোখ পড়তেই দুজনে কেমন যেন চমকে উঠল। ঘরের ভেতরে অন্ধকারের ভেতর থেকে কতগুলো লাল চোখের মতো কি যেন জ্বলছে। আশ্চর্য, ঘরের ভেতরে লাল লাল চোখের মতো, এই ওগুলো কি জ্বলছে? মাথার ওপরে লাল রঙের ওই চোখগুলো কি তাহলে বাঁদর নাকি অন্য কিছু? কিন্তু ঘরের মধ্যে একসাথে অত বাঁদর এলো কোথা থেকে? দেশলাই জ্বালাবার জন্য পকেটে হাত দিয়ে শশীভূষণ দেশলাই খুঁজতে লাগলো। এখানে আসার আগে টর্চ নিয়ে এলে ভালো হতো, কথাটা এতক্ষণে মনে পড়ল তার। মাথার ওপরে ততক্ষণে সেই লাল চোখওয়ালা কালো বাদুড়ে ঠোকর দেওয়ার জন্য এদিক ওদিক ঘুরতে শুরু করেছে। তাদের সঙ্গে মিশে কিছু ডাক শুনে ওদের কানের ভেতর থেকে যেন তালা পড়তে লাগলো। বড় ঘরটা পেরিয়ে শুয়ে একদম পথ উঠে গেছে। উপরের দিকে এগিয়ে গেলে বাকি ঘরের দিকে যাওয়া যায়। ওরা কিন্তু সিঁড়ির দিকে এগিয়ে গেল। কমলাকান্তি বলল, বাড়ির বড়বাবু মারা গেছেন বাড়ির বাইরে, তার মানে ঘরের দরজা বন্ধ করেই রেখেছিলেন। তাহলে ঘরের মধ্যে কিছু থাকার কথা নয়। এই শশীভূষণ, চল তো একবার অন্য ঘরগুলো দেখে আসি। কথাটা কমলাকান্তি বলেছে কি বলেনি এমন সময় উপরের ঘরের লিস্ট থেকে একটা মেয়েলি গলা শোনা যায়, যার জন্য প্রচণ্ড চিৎকার শোনা যায়। শব্দটা শুনে ওরা চমকে ওঠে। কোনো কিছু বুঝে ওঠার আগেই শশীভূষণ শব্দটাকে লক্ষ্য করে পাশের ঘরের দিকে দৌড়তে শুরু করে। কমলাকান্ত যায় তার পিছনে। মেয়েটা তখনও চিৎকার করে চলে যায়, যেন প্রচণ্ড কোনো এক মৃত্যুর যন্ত্রণায় মেয়েটা চিৎকার করছে কারোর সাহায্যের জন্য। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমায় বাঁচাও, আমায় মেরে ফেললো। এই শশীভূষণ, তাড়াতাড়ি চল। এই পাশের ঘরে কোনো একটা মেয়ে ঢুকে পড়েছে বলে মনে হচ্ছে। এই কোনো বিপদে পড়েছে। এই তাড়াতাড়ি আয় দেখি এদিকে।
আর বোকার মতো কথা বলিস না। এখানে কোনো মেয়ে আসবে কোত্থেকে? হ্যাঁ, যে বাড়িতে গ্রামের লোকেরা কখনো প্রবেশ করে না সেই বাড়িতে মেয়ে? আমার মনে হয় কান্নার শব্দটা আসলেই সত্যি, আর না হলে শশীকান্ত আমরাই ভুল করছি। কিন্তু শশীভূষণের কথা কমলাকান্ত শোনে না। সে তখন বড় ঘরের দরজা দিয়ে ছুটে বাইরে এসে পাশের ঘরের দরজার কাছে গিয়ে পৌঁছেছে। এই ঘরের ভেতর থেকেই চিৎকারের শব্দটা ভেসে আসছে। এই ঘরের ভেতরটা কিন্তু ফাঁকা নয়। ঘরের একপাশে বিছানা, ঘরের মধ্যে ছড়িয়ে থাকা সামান্য কিছু আসবাবপত্র। কিন্তু ওই যে মেয়েটা বসে রয়েছে বিছানার উপরে, তাদের দিকে পিছন ঘুরে হাপুস নয়নে কেঁদে চলেছে। চেঁচামেচির শব্দ তখন গোটা ঘরে ছড়িয়ে পড়ছে। একটু সাহস করে ঘরে ঢুকে পড়ল সে। কে তুমি? এত রাতে এই ঘরের মধ্যে কি করছো? মেয়েটা কিন্তু শশীভূষণের দিকে তাকালো না। আগের মতোই দুটো হাতের মধ্যে মুখ ঢেকে ওদের দিকে পিছন করে হাপুসভাবে কেঁদেই চলেছে। এই ভাই, আমার কিন্তু কিচ্ছু ভালো লাগছে না। দেখ, বাসুদেব বয়সে আমাদের থেকে অনেক বড়। তিনি কিন্তু আমাদের বাড়ি থেকে দূরে থাকতে বলেছেন। এই গ্রামের লোকেরাও চায় না। তারপরেও তুই কেন এরকম করছিস? কখন কি কথা বলতে হয় তোরা কি বুঝিস না? আরে মেয়েটা কোথায়? কোনো বিপদ হয়েছে নাকি মেয়েটার? এই যে শোনো মেয়ে, তোমার কি হয়েছে খুলে বলো আমাদেরকে, তোমায় যদি কোনো সাহায্য করতে পারি। মেয়েটার কান্না ততক্ষণে থেমে গেছে। দুটো হাত মুখের সামনে রেখে এসে আস্তে আস্তে পিছনের দিকে ঘুরল। শশীভূষণ বিছানার দিকে আরেকটু এগিয়ে গেছে। কমলাকান্ত দাঁড়িয়ে রয়েছে দরজার কাছে। এই বাড়ির কোনো কিছুই তার ভালো ঠেকছে না। মেয়েটা এবার ধীরে ধীরে মুখ তুলে তাকালো। ওদের ওইদিকে ঘরের ভেতরে কোনো আলো নেই। শশীভূষণ একদম মেয়েটার কাছাকাছি পৌঁছে গেছে এমন সময় কিভাবে যেন ঘরের পিছন দিকের জানলাটা খুলে গেল, আর সেই জানলা থেকে ভেসে আসা চাঁদের অল্প আলো মেয়েটার মুখের ওপর পড়তেই বুকের ওপর একটা হাত রেখে শিউরে উঠল। মেয়েটার দুটো চোখ যেন কেউ খুবলে বার করে ফেলেছে। সেখান থেকে রক্ত বেরিয়ে আসছে। গোল গোল করে মুখটা হাঁ করা, মুখের একপাশেও রক্তের দাগ, কিন্তু দাঁতগুলো রক্তে ভিজে যেন টকটকে লাল হয়ে রয়েছে। এখন দুপাটি দাঁত একে অপরের সঙ্গে ঠক্কর খাচ্ছে আর অদ্ভুতভাবে খিলখিল করে হাসছে। কে তুই? বিপদে পড়েছিস? এবারে তুই পড়বি। এই বাড়িতে এলে এখান থেকে আর কেউ প্রাণে ফিরে যেতে পারে না। কতদিন হয়ে গেল মানুষের রক্ত খায়নি। আয় আমার কাছে আয়। কমলাকান্তের মুখ ঠেলে বমি আসছে। মেয়েটার দুই দাঁতের ফাঁক দিয়ে টকটকে রক্ত যেন ঠোঁটের কাছে ঘেঁষে বিছানার উপরে এসে পড়েছে। শশীভূষণ ততক্ষণে পেছনে সরে এসেছে। ঘরের দরজায় জানালাগুলো প্রচণ্ডভাবে দাবাদাবি করতে শুরু করলো। মেয়েটার প্রচণ্ড চিৎকারে ঘরের ভেতরে শশীভূষণ কোনো রকমে সেই ঘরের দরজা দিয়ে বেরিয়ে এসে হুমড়ি খেয়ে পড়লে কমলাকান্ত তাকে তাড়াতাড়ি ধরে ফেলতেই শশীভূষণ বলল, কিন্তু এই মেয়েটা কে সেটাই তো বুঝতে পারলাম না অমলকান্ত। এখান থেকে ফিরে যাওয়াটা দরকার নাকি? হ্যাঁ, ফিরে যাওয়া তো দরকার, কিন্তু আমরা যাবো কোত্থেকে? এই দেখ না, আমরা কোথায় চলে এসেছি। এখান থেকে বের হওয়ার রাস্তা কোথায়? কমলাকান্তের কথায় শশীভূষণ দেখতে পেলেও তারা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে চারপাশে ঘরের দরজা ছাড়া অন্য কিছু নয়। যেদিকেই ওরা যাক না কেন ঘরের ভেতরে গিয়ে ঢুকতে হবে। ঘরঘুন্ডিপুর গ্রামের এই পুরনো মল্লিকদের বাড়িতে যে এমন কোনো একটা বিপদে পড়তে হবে সে কথা শশীভূষণ কিংবা কমলাকান্ত কেউই বোধহয় আন্দাজ করতে পারেন না। ওরা একবার এদিকে আরেকবার ওদিকে প্রত্যেকটা দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখতে লাগলো। ঘরের ভেতর যেন ঘুটঘুটে অন্ধকার, সঙ্গে টর্চের আলো নেই। চাঁদের আলোটাও যেন
কোথাও হারিয়ে গেছে। অন্ধকার আর দরজার কাছে সামান্য একটা কোত্থেকে ভেসে আসা সাদাটে আলো ছাড়া আর কিছুই নেই। শশীভূষণের মাথার ভেতরটা কেমন যেন পাগল পাগল লাগছিল। এবার সে বলল, আমার মনে হয় বাড়িতে কোনো মায়াজালের মধ্যে আমরা আটকে পড়েছি। এখান থেকে বের হতে গেলে আমাদের কাল সকাল পর্যন্ত যেভাবেই হোক বাঁচতে হবে। বাসুদেব বুড়োর কথা শুনলেই ভালো হতো রে। যদি তার কথা শুনতাম তাহলে হয়তো আমরা এরকম সমস্যার মধ্যে আর পড়তাম না। এখন আর ওসব ভেবে লাভ নেই, যা হওয়ার হয়ে গিয়েছে। এখন এই বাড়ি থেকে কিভাবে বেরোনো যায় সেগুলো নিয়ে ভাবা দরকার। কমলাকান্ত এবং শশীভূষণ ভাবতে লাগলো যে কিভাবে এই মল্লিক বাড়ি থেকে বাইরে বেরোনো যায়। বাসুদেব নিজের ঘরে শুয়েছিল, মনে মনে ভাবছিল ছেলে দুটোকে মল্লিক বাড়ির কথাটা না বললেই ভালো হতো, কিন্তু সেই বা কি করবে? ওদের কৌতূহল বড্ড যে বেশি। সে না বললেও গ্রামের লোকেরা তো বলতো। গ্রামের লোকেদের কাছ থেকে কথাগুলো শুনেই তারা বাসুদেবের কাছে জানতে আসে। কিন্তু আজ সন্ধেবেলা রথিমোহনের সাথে দেখা হওয়ার পর থেকে তার কথাগুলো কেমন যেন বাসুদেবকে ভাবিয়ে তুলেছে। রথিমোহন সন্ধেবেলা এসেছিল, তখনও ছেলে দুটো ফেরেনি। রথিমোহন সমস্ত কথা বলার পর বলল, বাসুদেব, ওই ছেলে দুটোকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রাম থেকে তাড়িয়ে দাও, বুঝলে? ওদের মতিগতি আমার খুব একটা ভালো লাগছে না। এরা মল্লিক বাড়ির কথা জিজ্ঞাসা করছিল। সুবি সুবি দুজন মিলে মল্লিক বাড়ির কথাও বলছিল, ওই বাড়িতে যাওয়ার কথা। সে কি, ওই বাড়ির কথা, বাড়ির ইতিহাসের কথা আমি তোদের ভালো করে খুলে বলেছি। এটাও বলে দিয়েছি যে গড়ঘণ্টিপুরের মল্লিক বাড়িতে একবার কেউ গেলে আর ফিরে আসতে পারে না। এই মিথ্যে কথা কেন বলছো বলো তো? আমি জানি আজ পর্যন্ত কেউ ওই বাড়িতে গেলে সে আর ফিরে আসতে পারে না, কিন্তু আমি তো জানি একমাত্র তুমি ওই বাড়িতে গিয়ে সেখান থেকে ফিরে আসতে পেরেছো। বাকি কেউ না আসতে পারলেও তুমি পেরেছো। আচ্ছা, তুমি কি করে করেছিলে বলো তো খুড়ো? বাসুদেব হেসে উঠল, তারপর বলল, তেমন কিছু না, নিজের উপর বিশ্বাস ছিল তাই চলে আসতে পেরেছিলাম। কিন্তু এমনি এমনি তো আর আসতে পারিনি, তার জন্য অনেক কিছু করতে হয়েছে। সব থেকে বেশি যা করতে হয়েছে তা তোরা কিছুই জানিস না। জানবো না? গোটা একটা মাস পর তুমি ফিরেছিলে। কোথায় ছিলে, কি করেছিলে সে কথা কেউ জানে না। তুমি শুধু আমায় বলেছিলে একটা বাড়ির মধ্যে 1 মাস ধরে তুমি ঘুরেছিলে। যদি সত্যি কথা বলিস তাহলে আমি নিজেও জানি না যে আসলে আমার কি হয়েছিল। তবে ওই বাড়ির ভেতরে যে প্রচণ্ড ভয় পেয়েছিলাম, তার হাত থেকে বাঁচতে গিয়েই ছুটে পালাতে গিয়ে মাথায় আঘাত লেগেছিল। আর তারপর বাসুদেব, তোমার গল্পখানা এবার শুনবো। হাতে সময় আছে তোমার? কথাটা শুনে তারপরে না হয় এখান থেকে চলে যাব। বাসুদেব চুপ করে রইল। সে সময়ের কথা সে কিছুতেই মনে করতে চায় না, কিন্তু রথিমোহন শুনতে চেয়েছে। তাছাড়া একমাত্র রথিমোহনকেই সেই গল্প বলেছিল সে। বাসুদেব মনে করতে লাগলো সেই অতীতের কথা, আর সে কথা মনে করতে করতেই তার মনে পড়ে গেল এক ঝড় জলের রাতের গল্প। কিচ্ছু করতে পারলাম না। আমার চোখের সামনে মল্লিকদের বড় বাবু মারা গেল। তাদের বাড়িতে আর কেউ থাকতেও পারল না। আমি আজ রাতে ওই বাড়িতে গিয়ে দেখব আসলে সেখানে কি হয়। এই কথা ভেবে বাসুদেব সেদিন রাতেই সেই মল্লিক বাড়িতে গিয়ে পৌঁছল। তখনও গেট ভেঙে পড়েনি, পাঁচিল আগের মতোই রয়েছে, কিন্তু বাড়িতে কেউ থাকে না। ঘরের দরজাগুলো নিজে থেকে খোলা থাকে।
একতলার একটা ঘরের দরজা ধরে গিয়ে ঢুকল সে। ঘরের ভেতর থাকা পাকা হল ঘর পেরিয়ে ভেতরের দিকে এগোতেই বাসুদেবের মনে হলো কে যেন তার পিছু নিয়েছে। বাসুদেব আশ্চর্য হয় যে তার পায়ের শব্দের সঙ্গে যেন আরেকটা পায়ের শব্দ তার সঙ্গে আসছে, কিন্তু এই বাড়িতে তো সে ছাড়া আর কেউ নেই। বাসুদেব ঝট করে পিছনে ঘুরে তাকালো, কিন্তু কেউ নেই। সঙ্গে করে আনা টর্চটা ভালো করে চারিদিকে ফেলে দেখল, আর ঠিক তখনই দেখতে পেল একটা রক্তের ধারা ঘরের মেঝে বরাবর অন্যদিকে চলে গেছে। রক্ত? কিন্তু রক্ত এখানে আসবে কোত্থেকে? তাহলে তাহলে কি কিছু মরেছে নাকি? কথাটা ভাবতে ভাবতে বাসুদেব যেই সেই রক্তে ধার দিয়ে পাশের ঘরের দরজাটা পেরিয়ে সে দরজার ওপাশে গেল, এমন সময় দেখতে পেল পাশের দেওয়ালের কাছে হেলান দিয়ে পড়ে রয়েছে একটা মৃতদেহ। মৃতদেহের পাশে পড়ে রয়েছে একটা ছুরি, মস্ত বড় ছুরি। এই মৃতদেহটা যে সেই ডাকাত সর্দারের ছাড়া অন্য কারোর হতেই পারে না, সে কথা বাসুদেব বেশ ভালোই বুঝতে পেরেছে। তার মাথা কাটা, নিজের হাতেই যেন সে নিজের মাথা কেটে এক পাশে ফেলে রেখেছে। বাসুদেব ভয় পেতে গিয়েও নিজেকে সামলে নিতে যাবে, এমন সময় কাটা মাথাটা যেন মেঝের উপর ঘষ্টাতে ঘষ্টাতে তার দিকে মুখ তুলে তাকিয়ে বলল, তুই এসেছিলিস না সেই দিন? তুই বাঁচাতে এসেছিলিস এই বড় বাবুকে? তুই বাঁচাবি? একটা অদ্ভুত ভয়ঙ্কর অট্ট হাসি দিয়ে গোটা ঘরটা যেন কে ভরিয়ে উঠল। বাসুদেব ছিটকে পিছনের দিকে সরে আসতে যাবে, এমন সময় দরজা মুখের উপরে যেন কেউ বন্ধ করে দিল। ওটা কি? ঘরের জানালাগুলো খুলে যাওয়ার আগে যেন ঘরের ভেতরে ধকধক করে কয়েকটা আলো জ্বলে উঠল। বাসুদেব দেখতে পেল পিছনের দিকের ঘরের দেওয়ালের কাছে মশালের আলো জ্বলছে, আর ঘরের ভেতরে শুধু একটা নয়, আরও অনেকগুলো ডাকাতের মৃতদেহ ছড়িয়ে রয়েছে। তাদের মাথাগুলো যেন মাটির উপরে ফুটবলের মতো এখানে ওখানে গড়িয়ে পড়ে রয়েছে। সর্বনাশ! এতগুলো ডাকাতকে কে মারলো? বাসুদেব কথাটা বলেই বুঝতে পারল যে মাথাগুলো অদ্ভুতভাবে যেন তার দিকে এগিয়ে আসছে, আর তার সঙ্গে মাথা কাটা শরীরগুলো কবন্ধের মতো হাত পায়ে নিজের উপর আঁচড় কাটতে কাটতে ছুটে আসছে তার দিকে। বাসুদেবের শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। এমনি এমনি কি আর এই বাড়িতে কেউ থাকতে পারে না? বড়বাবুর ছেলে, ছেলের বউ, তাদের সন্তান, এমনকি বড়বাবুর বউ পর্যন্ত এই বাড়িতে থাকতে পারেনি। বাসুদেব শুনেছিল বড়বাবুর বউ এই বাড়িতে মারা পড়েছে। নিজের হাতে নিজের দুটো চোখ সে নাকি উপরে তুলে ফেলেছিল। বাসুদেব ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো, চিৎকার করে বলতে লাগলো, আমায় আমায় তোমরা ছেড়ে দাও। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। তোমাদেরকে তো আমি মারিনি। তাহলে তোর জন্যই আমাদের এখান থেকে পালাতে হয়েছে, তোর জন্যই মরতে হয়েছে আমাদের। সেদিন যদি তুই গ্রামের লোকেদের ডেকে না আনতি, তাহলেই বড় বাবুকে বলিয়ে আমরা ঠিক সিন্ধুকের চাবি বার করে নিতাম। তাহলে বড় বাবু নিজেও মরেছে, আর তারপরে আমাদের এক এক করে মেরেছে। কি যে কষ্ট হয়েছিল গলা কেটে মরতে, তা তুই জানিস না। আজ তোর গলা কেটে তোকে সব কষ্ট দেবো আমরা। বাসুদেব ঝাঁপিয়ে পড়ল দরজার উপরে। কখন যেন দরজাটা বন্ধ হয়ে গেছে। ঘরের ভেতরে অদ্ভুত সে খিলখিলে হাসির কণ্ঠস্বর যেন বেড়েই চলেছে। বাসুদেব দু হাতে দরজার ওপর ধাক্কা দেওয়ার পর যেন মনে হলো তার নখ আঙুল থেকে যেন উঠে এসে রক্তধারা ঝরাতে লাগলো, কিন্তু দরজার উপরে কোনো প্রভাব পড়ছে না, দরজা খুলছে না।
সে চিৎকার করে ডাকছে। কি করছো বন্ধু? এমন করলে কে বাঁচাবে এখান থেকে? ওরা ওরা মেরে ফেলবে। কাটা মাথার শরীরগুলো বাসুদেবের প্রায় কাছাকাছি এসে পড়েছে। দেখতে দেখতে সেগুলো বাসুদেবের পোশাকের ওপর এসে পড়ল। আরেকটু হলেই বাসুদেবকে জাপটে ধরে ফেলবে। এমন সময় ধপাস শব্দে দরজাটা খুলতেই বাসুদেব ছিটকে এসে পড়ল। ঘরের বাইরে কাটা হাতগুলো যেন দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করতে যাবে। এমন সময় দরজা দুটো বন্ধ হয়ে গেল। দুই দরজার মাঝে চাপা পড়ে একটা মাথা এমনভাবে ভেঙে গেল যে রক্ত ঘিলু সবকিছুই ছড়িয়ে পড়ল চারপাশে। বাসুদেব অবাক হয়ে দেখতে পেল এটা আর অন্য কেউ নয়, সেই ডাকাত সর্দারের মাথা। বাইরে বারান্দার ওপর বসে বাসুদেব তার মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে। চিৎকার করার শক্তি পর্যন্ত তার শরীরে আর অবশিষ্ট নেই। এতক্ষণ ধরে যা হয়ে চলেছিল তার কোনো ব্যাখ্যা সে দিতে পারবে না। কোনো রকমে মাটি থেকে উঠে বাসুদেব হাঁটতে যাবে, এমন সময় মনে হলো মল্লিক বাড়ির বড়বাবুর গলা যেন শোনা যাচ্ছে। বাসুদেব, কোথায় ছিলি তুই এতক্ষণ? বাসুদেব অবাক হয়ে মাথা তুলতে দেখতে পেল একটু দূরে একটা আরাম কেদারায় বড়বাবু হেলান দিয়ে শুয়ে রয়েছে। বড়বাবু, আপনি এখানে কি করে? আরে তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। তোকে দেখে ভাবলাম তুই যখন এসেছিস তখন আর কোনো চিন্তা নেই। এত দেরি করলি কেন বাসুদেব? বাসুদেবের মাথার ভেতর সবকিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। বড়বাবুর কাটা মাথা মৃতদেহটা সে নিজের চোখের সামনে দেখেছিল। তাহলে বড়বাবু তার সামনে আরাম কেদারায় বসে এমনভাবে তার সঙ্গে কথা বলছেন কি করে? বাসুদেব, ওরা অনেক চেষ্টা করেছিল বুঝলি, আমার কাছ থেকে সিন্ধুকের চাবিটা খুঁজে বার করতে, কিন্তু আমি সেটা কোথায় আছে ওদের বুঝতে দেইনি। তারপরেই ওরা এই বাড়িতে এসেছিল, কিন্তু এখান থেকে ফিরতে পারিনি। ওই সিন্ধুক আর সিন্ধুকের চাবি যারা খোঁজার চেষ্টা করেছে তারা সকলেই মরেছে। সত্যি কথা? এই বাড়িতে তার মানে আপনি নিজেই আছেন? আর এই বাড়িতে যারা এসে ঢোকে তাদের তাদের সবাইকে আপনি মারেন? না রে বাসুদেব, যারা ঢোকে তাদের সবার ক্ষতি আমি করি না, কিন্তু যাদের মনে লোভ থাকে, যারা এ বাড়িতে কোনো কিছুর জন্য এসে ঢোকে, তাদের ক্ষতি যে আমাকে করতেই হয়। না হলে দোতলার ঘরে যে সিন্ধুকটা আছে সেখান পর্যন্ত একবার পৌঁছে সেটা নিয়ে চলে গেলে তখন কি হবে বলতো? বাসুদেবের মনে হঠাৎ একটা প্রশ্ন এসে উদয় হলো। দিনের বেলা তো বাড়িতে ঢোকা যেতেই পারে। দিনের বেলা যদি কেউ উপরের তলায় গিয়ে সিন্দুকটাকে তুলে নিয়ে চলে যায় তাহলে? কথাটা মনে হতেই বড়বাবু মনে মনে হেসে উঠল। পাশে বসে হুঁকোতে গুরু গুরু টান দিত তার রাখাল। সে আবার একবার গুরুপ গুরুপ করে টান দিয়ে বড়বাবু যেন বাসুদেবের দিকে তাকালো। বাসুদেব দেখতে পেল চারপাশটা অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে কোত্থেকে যেন একটা মোমবাতি জ্বলছে, আর তার পাশে বড়বাবুর সেই শান্ত স্নিগ্ধ মুখটা তখনও দেখা যাচ্ছে। বড়বাবু সেভাবে তামাক খেতে খেতে বললেন, দিনের বেলা যদি কেউ সিন্ধুক নিয়ে চলে যায় তাহলে সে ওটা খুলতে পারবে না রে, আর রাত হলেই তাকে আসতে হবে আমার কাছে। যেমন আমার বউ লোক দিয়ে সিন্ধুক নিয়ে গেছিল, তার ঘরে খুলে আমার টাকা সমস্ত নিয়ে নেবে বলে ঠিক করেছিল, কিন্তু আমার টাকা, রক্ত জল করার টাকা দিয়ে বাসুদেব। ঠিক তখনই যেন কোত্থেকে কাদের পায়ের শব্দ শোনা গেল।
বাসুদেব সেদিকে তাকাতে যাবে এমন সময় দেখতে পেল বড়বাবুর গলার কাছ থেকে গড়িয়ে পড়া রক্তটা পোশাক ভিজিয়ে দিচ্ছে। যে মুখ থেকে এতক্ষণ সে হুঁকো টেনে চলেছিল সেই মুখের ভেতরে ধোঁয়ার সঙ্গে গলগল করে রক্ত বেরিয়ে আসছে। বড়বাবু অদ্ভুত গলায় কেমন যেন চিৎকার করার মতো কাঁদতে কাঁদতে বললেন, চলে যা বাসুদেব, চলে যা, তোর ক্ষতি আমি করব না, তবে এই বাড়িতে আর কখনো আসিস না। সব সময় তো আর নিজেকে আটকাতে পারি না। বড়বাবুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাসুদেবের মনে হলো তার শরীর মোমবাতির সবকিছু যেন একটা প্রচণ্ড ধাক্কায় বিস্ফোরণের মতো ছিটকে ঘরের চারপাশে ছড়িয়ে পড়ল। এবার আর পারল না, পেছনে ঘুরে ছুটে চলে আসতে যাবে এমন সময় বাসুদেবের মাথায় প্রচণ্ড একটা ধাক্কা খেয়ে ছিটকে গিয়ে মাটির উপরে পড়ল। আরে কি হলো বাসুদেব? আরে বলো না তোমার সেই কথাগুলো, সেগুলো শোনার জন্য তো এতদিন ধরে অপেক্ষা করে আছি। সে তো অনেক দিন হয়ে গেল, এখন আর ভালোভাবে মনে পড়ে না। মনে পড়লে বলবো, তবে যে কপালের কাছে ওই দাগটা রয়েছে, কপাল ফেটে গিয়েছিল। সেই দাগের জন্যই হোক কিংবা কপাল ফাটার জন্যই হোক, ব্যাপারটা এখনো মনে আছে অল্প অল্প। তবে মাথায় লাগার পর কি আমি 1 মাস ওখানেই জ্ঞান হারিয়ে পড়েছিলাম, সেটাই ঠিক বুঝে উঠতে পারিনি। রথিমোহন আর বসল না। বাসুদেবের মুখে সেই গল্প যে শোনা যাবে না সেটা সে ভালোই বুঝতে পেরেছিল। শুধু উঠে যাওয়ার আগে বলল, একটা কথা বলি বাসুদেব, ওই ছেলে দুটোর ওপর একটু নজর রেখো। আজকাল তো তারা এখানেই আসে, আজকালের মধ্যে যদি ওই বাড়িতে গিয়ে ঢোকে তাহলে সে কি বিপদ হতে পারে সে কথা তোমার থেকে ভালো তো আর কেউ জানে না। রথিমোহন চলে যাওয়ার পরে এই সমস্ত ভেবে চলেছিল বাসুদেব। তখন অনেকটা রাত হয়ে গেছে, এখনো ছেলে দুটো ফিরল না দেখে এইবার কিন্তু একটু চিন্তায় পড়ে গেল বাসুদেব। আশ্চর্য, সে তো বিকেলে বেরিয়েছে, এখনো তো ফিরল না। তাহলে কি রথিমোহনের কথাই সত্যি হলো? মল্লিকদের পুরনো বাড়িতে গিয়ে ঢুকলো নাকি ওরা? না না, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকা যাবে না, এক্ষুনি কিছু একটা করতে হবে। আতঙ্কে গোটা শরীর যেন পাথরের মতো হয়ে গিয়েছিল। কমলাকান্ত আর শশীভূষণ ওই ঘরে ওরা দাঁড়িয়েছিল। সে ঘরের মেঝের যেন পায়ের পাতা ভিজে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করে ওরা বুঝতে পেরেছিল জিনিসটা জল নয়, রক্ত। টলটলে রক্ত যেন মাটি মেঝে থেকে পায়ের পাতা খানিকটা ভিজিয়ে দেওয়ার মতো করে জমে, আর মাথার ওপরে ছাদের জায়গাটা বরাবর সেই লাল টকটকে চোখগুলো যেন একসঙ্গে ওদের দেখতে দেখতে ঘুরে চলেছে। কমলাকান্ত কাঁপতে কাঁপতে বলে, তখনই বলেছিলাম তোকে এই ঘরে না ঢুকতে। তুই কেন যে তুই এই ঘরে আসতে চাইলি, আর কেন এই যে দোতলায় উঠলি, আমি 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 কিচ্ছু বুঝতে পারছি না। ভাই ভাই ভাই, চল না এখান থেকে বেরিয়ে যাই, চল না। বোকার মতো কথা বলিস না। তোর মনে ওই বুড়ো বাসুদেব বলেছিল যে ওই সিন্দুকটা এখনো দোতলায় কোনো একটা ঘরে রয়েছে, আর সেই সিন্দুকটা যদি কেউ খুঁজে পায় তার ভেতরে টাকা পাবে অনেক। আর কেবল টাকাই তো নয়, সোনার উপর ছাড়াও আরও অনেক কিছু আছে। তবে কেউ নাকি সাহস করে ওই ঘর পর্যন্ত যায় না, তার কারণ নাকি একটাই। কারণ কি সেটা তুই ভালো করেই জানিস। বৃদ্ধ বাসুদেব এতদিন ধরে সব কিছু জানে, অথচ তারপরও সে কিন্তু একবারও মল্লিক বাড়িতে ওই সিন্দুকটা তুলতে আসেনি। তার নিশ্চয়ই কোনো কারণ আছে। লোভ করিস না ভাই, শশীভূষণ, লোভ করিস না, লোভ করলে কিন্তু বিপদ হবে। বিপদের কথা শশীভূষণ কখনো ভাবে না। তোর কি মনে হয় এখানে আমি কেবল চাষের কাজ দেখার জন্য এসেছি? এই ঘর ঘণ্টিপুরের কথা আমি আরও আগে থেকেই জানতাম।
আর তার সঙ্গে মল্লিকদের এই পুরনো বাড়ির কথাও জানতাম। বাসুদেবের যেই বাড়ির ব্যাপারে সব থেকে বেশি কথা জানে, সে কথা আমার থেকে ভালো আর কেউ জানতো না, আর তার জন্যই তোকে এখানে নিয়ে আসা। কমলাকান্ত অবাক হয়ে তাকিয়ে রইল শশীভূষণের দিকে। শশীভূষণ ঘরের চারিদিকে তাকাচ্ছে। পকেট থেকে কখন যেন দেশলাই বার করে সেই দেশলাইটা জ্বালাতেই মাথার ওপর সেই লাল লাল চোখগুলো যেন অন্ধকারের মধ্যে সরে যাওয়ার চেষ্টা করছে। দ্রুত কমলাকান্ত পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়েছে। এমন চরম বিশ্বাসঘাতকতা তার সঙ্গে আর কেউ করেনি। এমন সময় কমলাকান্তর মনে হলো তার কানের পিছন দিক থেকে কে যেন কথা বলছে। এতক্ষণ এই বাড়িতে যা যা হয়েছে তাতে কমলাকান্তের হৃৎপিণ্ড আরও শক্ত হয়ে গেছে। তাই কথাটায় সে কিন্তু কিছু মনে করল না। শুনতে পেল পেছন থেকে একটা অচেনা গলার স্বর। কমলাকান্ত, এখান থেকে চলে যা। যার মনে লোভ নেই তাকেই এই বাড়ি কোনো ক্ষতি করে না, কিন্তু যার মনে লোভ আছে তাকে কিন্তু এ বাড়ি ছাড়ে না। কথাটা শুনে কমলাকান্ত পিছনের দিকে তাকালো। এমন সময় দেখতে পেল ঘরে ঢোকার দরজার একপাশে অন্ধকারের কাজটা যেন কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। তার হাতে একটা লম্বা ছুরির মতো কিছু একটা, কিন্তু মাথার দিকে তাকাতেই কমলাকান্তর গাটা আবার যেন কেঁপে উঠল। ছায়ামূর্তিটার মাথা বলতে কিছু নেই। আবার শুনতে পেল, এখনই এখান থেকে চলে যা। কমলাকান্ত, গ্রামের লোকেরা বাসুদেবের সঙ্গে এদিকেই তোদের খুঁজতে আসছে। শশীভূষণ যখন আমার এই সিন্ধুক নেওয়ার জন্য ঢুকেছে, তাহলে ওকে আর এখান থেকে যেতে দিতে পারবো না। কমলাকান্তের ঠোঁট কেঁপে উঠল বটে, কিন্তু সে কোনো কথা বলতে পারল না। শশীভূষণ ততক্ষণে ঘরের অন্য পাশের দিকে হেঁটে গিয়েছিল। কমলাকান্ত পিছিয়ে গেল দরজার দিকে। তার মনে হলো শুধু একটা নয়, দেওয়ালের কাছ বরাবর আরও কয়েকটা কালো কালো ছায়া দাঁড়িয়ে রয়েছে। মাথার ওপরে সেই লাল চোখওয়ালা অদ্ভুত সেই কালো কালো মূর্তিগুলো যেন দরজার দিক থেকে দ্রুতভাবে সরে যাচ্ছে পিছনের দিকে। কমলাকান্তি কথা বলার চেষ্টা করেও বলতে পারল না। দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই হঠাৎ করে তার মনে হলো যেন ঘরের দরজাটা ধরাম শব্দ করে বন্ধ হয়ে গেছে। আর ঠিক তখনই ঘরের ভেতর থেকে একটা প্রচণ্ড চিৎকারের শব্দ ভেসে এলো। কমলাকান্ত বুঝতে পারল ওটা শশীভূষণ ছাড়া অন্য কারোর গলা নয়। সে ছুটে গেল দরজার সামনে। শশীভূষণ, এই শশীভূষণ, কি হলো তোর? একটা অদ্ভুত যেন ঘরের ভেতরে ডানা মেলে বেড়াচ্ছে। শশীভূষণ সেই রক্তের মতো জলের মধ্যে পড়ে রয়েছে। মেঝের আরো উপর থেকে লাল চোখওয়ালা সেই কালো কালো মাথাগুলো যেন একটু একটু করে নেমে এসে তার শরীর থেকে কামড়ে কামড়ে তুলে নিচ্ছে মাংস। শশীভূষণের দুই ঠোঁটের মাঝে মুখের ওপরে নেমে এসেছে ধারালো ছুরির মতো কি যেন। এখন সেটাই যেন একটু একটু করে তার গাল কেটে বসে যাচ্ছে মুখের ভেতরের দিকে। শশীভূষণ বুঝতে পারছিল তার মাথার কাছে যে দাঁড়িয়ে রয়েছে তার পরনের ধুতি পাঞ্জাবি, আর সে অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে হাসছে। শুধু ওই এক, সে ছাড়া এই ঘরের মধ্যে যেন আর কোনো মানুষ নেই। উদ্ভ্রান্তের মতো কমলাকান্তি চিৎকার করতে করতে পিছনের দিকে ছুটে যাচ্ছিল। দোতলার সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে সে একতলার বারান্দা দিয়ে যখন বাইরে এসে পড়েছে, এমন সময় খপ করে কে যেন তাকে ধরে ফেলল। কমলাকান্ত চিৎকার করে উঠতে যাবে, এমন সময় সে দেখতে পায় রথিমোহন তাকে শক্ত করে চেপে ধরেছে। তার পাশে দাঁড়িয়ে বাসুদেবকে কাঁপা কাঁপা গলায় কমলাকান্ত বলে, শশীভূষণকে ওরা মেরে ফেলেছে।
রথিমোহন কমলাকান্তের গালে সশব্দে একটা চড় মেরে বলল, এই! কতবার করে বারণ করেছিলাম এই বাড়িতে আসবি না, আমার কথা শুনলে না তোমরা। এখন শশীকান্তের যদি কিছু হয়ে যায় তখন এর দায়িত্বটা কে নেবে? কমলাকান্ত ছোট নয়, কিন্তু রথিমোহনের হাতের চড় খেয়ে কেমন বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে থাকে। বাসুদেবের পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল। বাসুদেবের চোখ মুখ শক্ত স্থির। তার পেছনে গ্রামের লোকেরা লাঠি সোটা আলো হাতে দাঁড়িয়ে রয়েছে, নিজেদের মধ্যে কথা বলছে। কমলাকান্ত প্রায় কাঁদতে কাঁদতে বলল, আমি আসতে চাইনি, বিশ্বাস করুন আপনারা, আমি আসতে চাইনি। জোর করে এনেছে শশীভূষণ। নাকি এই বাড়ির সমস্ত কথা আগে থেকেই জানতো, তার জন্য নাকি এখানে এসেছে। এগ্রিকালচারের কাজের জন্য চাষাবাদ নিজের হাতে দেখাশোনা করে, এইসব মিথ্যে কথা বলে। যদি মনে লোভ নিয়ে শশীভূষণ বাড়ির ভেতরে ঢুকে থাকে তাহলে তাকে বাঁচানো আর সম্ভব নয়। কমলাকান্তর মনে কোনো লোভ ছিল না বলে সে বাইরে বেরোতে পেরেছে। কিন্তু শশীভূষণের জন্য অপেক্ষা না করেই আমরা এখান থেকে চলে যাব বাসুদেব? আপনি কি বলছেন? আপনার মতোই কমলাকান্ত এই ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে। বাসুদেব একভাবে তাকিয়ে রইল ঘরের দোতলা একটা খোলা দরজার দিকে। দরজাটা এখনো খোলা, কিন্তু একটু আগে এ পর্যন্ত খোলা ছিল না। সেই ঘরের দরজার বাইরে ব্যালকনির কাছে তখনও পড়ে রয়েছে শশীভূষণের ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া মৃতদেহটা। তার শরীরটা তখনও থরথর করে কাঁপছে। বাসুদেবের মনে হলো সেই ঘরের দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে বড়বাবু, আর সেখান থেকে হাসি মুখে তার দিকে তাকিয়ে যেন তাকে সেখান থেকে চলে যেতে বলছেন। এমনকি কমলাকান্ত পর্যন্ত রথিমোহনকে কাঁধে ভর করে সেখান থেকে চলে গেল। এত ভয়, ক্লান্তি আর অবসন্নতা তাকে আর দাঁড়িয়ে থাকতে সাহায্য করছিল না। বাসুদেব কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল সেদিকে। তারপরে পিছন ফিরে চলে আসতে যাবে এমন সময় দোতলার ব্যালকনির দিক থেকে কি যেন একটা ছিটকে এসে পড়ল মাটির উপরে। বাসুদেব সেদিকে তাকিয়ে দেখল শশীভূষণের প্রায় ঠোঁটের নিচ থেকে খণ্ড হয়ে যাওয়া মুখটা হাঁ করে রয়েছে। গোটা শরীর রক্তে ভাসা। রক্তে মাটির জায়গাটা ভিজতে শুরু করার আগেই বাসুদেবের মনে হলো কে যেন তার কানে কানে বলল, আবার বাসুদেব, আবার আমার ওই সিন্ধুকের জন্য এসেছিল, ওকে তাই মরতে হলো। বাসুদেব গলা তুলে ডাকতে গেল রথিমোহন আর বাকিদের, কিন্তু পারল না। তার গলা ধরে এসেছে। বারবার মনে হতে লাগলো সেদিন যদি তাড়াতাড়ি সে গ্রামে পৌঁছে গ্রামের লোকেদের ডেকে আনত তাহলে হয়তো বড়বাবুকে মরতে হতো না। বড়বাবু তাকে বিশ্বাস করেছিল। বড়বাবু তার দিকে তাকিয়েই, তাকে দেখেই ডাকাতদের বিরুদ্ধে যাওয়ার কথা ভেবেছিল, কিন্তু পারেনি। সে পারেনি। বাসুদেব মাটির উপরে বসে পড়ল। ধুলোমাখা মাটির উপরে নিজের দুটো হাত রেখে বারবার আঘাত করতে করতে সে চিৎকার করতে লাগলো, আমায় কেন নিয়ে গেলে না বড়বাবু? আমায় কেন নিয়ে গেলে না? আমার জন্যই তো সব কিছু হয়েছে, আমার জন্য। ঠান্ডা বাতাস এসে বাসুদেবকে ঝাপটা দিয়ে গেল। যেন বাসুদেবের মনে হলো তার মাথায় যেন হাত বুলিয়ে গেল। রথিমোহন আবার ফিরে এসেছিল। বাসুদেবের থেকে একটু দূরে পড়ে থাকা মৃতদেহটাকে হ্যারিকেনের আলোয় দেখে সে ভয় পেয়ে গেল। রথি সেদিন চাষের জমিতে কথায় কথায় বড়বাবুর সেই সিন্ধুকের কথা বলায় শশীভূষণের চোখ দুটো জলজল করে উঠেছিল। এখন সেই চোখ দুটো কেউ যেন খুবড়ে তুলে ফেলেছে।
ঘেন্না ভয় হলেও রথিমোহনের মনে হলো ঠিক হয়েছে। তবুও সে বাকিদের ডেকে আনলো, মৃতদেহ নিয়ে যেতে হবে, সৎকার করতে হবে। তার আগে কমলাকান্তকে বাড়ি পাঠিয়ে দিতে হবে। বাসুদেবের গায়ে হাত রাখতে বাসুদেব ফ্যাকাশে মুখ তুলল। এইবার যে উঠতে হবে বাসুদেব, আবার একটা মরা পড়ল, আবার নিয়ে যেতে হবে। আমাদের কপালে কি এমনই দুর্ভোগ লেখা থাকবে সব সময়? যতদিন এই পুরনো মল্লিক বাড়ি দাঁড়িয়ে থাকবে ততদিন আমাদের গড়ঘণ্টিপুর গ্রামে এমন কাজ হতেই থাকবে। মানুষের লোভের তো আর শেষ নেই। কটা মানুষ লোভ ছাড়া থাকতে পারে বলো তো? আমার কিংবা কমলাকান্তের মতো। কথাটা বলতে বলতে বাসুদেব ঘুরে দাঁড়ালো। পিছনের দিকে কমলাকান্ত দাঁড়িয়ে রয়েছে দরজার দিকে। আরেকজন লোকের কাঁধে হাত দিয়ে সেও দেখতে পেয়েছে সবকিছু। আর ঠিক তখনই তার মুখ থেকে একটা প্রচণ্ড আর্তনাদ বেরিয়ে এলো। সেই পুরনো মল্লিক বাড়িকে উদ্দেশ্য করে সকলেই দেখতে পেয়েছে দোতলার ব্যালকনি বরাবর আজ থেকে অনেক বছর আগে মারা যাওয়া সেই মৃত বড়বাবুর মাথা কাটা শরীরটা হাঁটতে হাঁটতে এক পাশ থেকে চলে যাচ্ছে